নমস্কার বন্ধুরা, অবকাশে আমি আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে শনিবার সকাল 7টা। মর্নিং ওয়াক সেরে এসে আমার এই এক চিলতে ছোট্ট যে বাগান আছে সেই বাগানে এসেছি। প্রত্যেকদিনই না মর্নিং ওয়াক সেরে এসে আমি এই বাগানটা একটু আসি, গাছপালা একটু দেখি, কোনো রোগ পোকা লেগেছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, তাহলে তো সেটা পরিচর্যা করতে হবে। যদিও বেশিরভাগটা সৈকতই করে, তবুও প্রত্যেকদিন একবার করে সেই বাগানটা দেখলে না মনটা শান্তি হয়ে যায়। গত বছর জল জমার কারণে অনেক গাছ মারা গেছিল, মনটা বেশ ভেঙে গেছিল। আর কোনো গাছই লাগাইনি গত 1 বছর ধরে, না সবজি না ফুল। তো এই বছর আরো খানিকটা মাটি ফেলেছি, এই দেখুন মাটি ফেলা হয়েছে, 2 ফুট উঁচু করেছি মাটি ফেলে, যদি যা না জল জমে সেই আশায়। এবার এই বছর একটু একটু করে আবার গাছপালা সৈকতও আনছে, আমিও আনছি, এনে লাগাচ্ছি। আর এই গাছগুলো, পুরোনো গাছগুলো কোনো ক্রমে বাঁচাতে পেরেছিলাম, সেই গাছগুলো এখন আছে। তো সেগুলো থেকে এখন বেশ ফুল ফুটছে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে যে দাদা, তুমি তো চাকরি করো এবং তারপরে ঘরদোর সামলাও, তো যেদিনকে তুমি ছুটিতে থাকো তুমি কিভাবে কাজকর্ম সামলাও, তাহলে সেই কাজেরই যদি একদিন একটা ভিডিও করে আমাদের দেখাও। তো আমার ইন জেনারেল শনিবার ছুটি থাকে না, তো মাঝে মাঝে শনিবার অফ নিই আর রবিবারটা ছুটি থাকে। তো শনিবার যেদিনকে অফ নিই সেদিনকে আমার প্রচুর কাজ থাকে। আজকে আমার সেই সারা দিনের নিত্য নৈমিত্তিক কি কাজ আছে, অন্তত সকালের দিকে, সেই কাজগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বর্তমানে বেশিরভাগই আমার বাগানে ফুলের গাছ আছে। আমার ঠাকুর ঘরের যে ফুলের যোগান আমার এই বাগান থেকেই আসে। আর এখানে দেখুন একটা দেশি গোলাপের গাছ, মানে সে বন গোলাপ বলে সেই গোলাপ, সারা বছর ফোটে এই গাছে। মানে শীত, গ্রীষ্ম, শীতে আর একটু বড় হয়। আর এটা হচ্ছে দেখুন কি সুন্দর একটা ভায়োলেট জবা, এটাই সিজনে এই সময়টাই ফোটে, কিন্তু খুব সুন্দর হয়। আর বাড়িতে যা ধরনের গাছ আছে সেগুলো অনেক ভালো ভালো গাছ মারা গেছে, তো সেগুলোর জন্য সত্যি মন খুব খারাপ হয়। অনেক বড় স্থলপদ্মর গাছ ছিল, শিউলি গাছ ছিল, বাতাবি লেবুর গাছ ছিল, হলুদ কাঞ্চন ছিল, সব মারা গেছে। আরো আরো অনেক গাছ ছিল মারা গেছে। তো এই বছর আবার একটু একটু করে সব লাগাচ্ছি। সবজি গাছও প্রচুর করতাম, কিন্তু সেই সবজির গাছও এবার লাগাইনি কোনো রকম কিছু। তো এবার আস্তে আস্তে চেষ্টা করছি আবার নতুন করে শুরু করার জন্য। আর এই পুঁই গাছটা দেখছেন, এটা আমার পুরোনো ব্লগ যারা দেখেছেন তাদের তখনও দেখবেন এটাই আছে, বহু বছর ধরে আমার এই পুঁই গাছটা, প্রায় 3-4 বছর ধরে হয়ে গেল। চলুন ঘরে যাই। বিছনাটা একটু, চাদরটা পাল্টে দিলাম, কারণ এই সপ্তাহে একটা দিনই বিছনার চাদরগুলো পাল্টে দিই। বিছনার চাদর টাদরগুলো পাল্টিয়ে এবার উপরে যাব একটু। উপরে জামা কাপড়, সারা সপ্তাহের জামা কাপড় জমে থাকে, সেই সারা সপ্তাহের জামা কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কারণ এখন সকালবেলা দিয়ে দিলে কলে জল থাকতে থাকতে উপরে ট্যাঙ্কির যে জল খালি হয়, তখন পাম্পটা চালিয়ে জলটা ভরে নেওয়া যায়। আর নিচের যে রিজার্ভার আছে সেটাও ফুল হয়ে যায়। এই ওয়াশিং মেশিনে আমি এই কাপড়গুলো দিয়ে ঘরের বাকি আর কাজগুলোকে সেরে নেব। ছুটির দিন মানে কাজেরও মহড়া যেন আরো বেড়ে যায়, কারণ এই সারা সপ্তাহে না টুকরো টুকরো কাজ অনেক জমে থাকে, সেগুলোকে ছুটির দিনেই সামলাতে হয়। যে শনিবার আমার অফ থাকে সেই শনিবার রবিবার দুদিন মিলিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কাজটা আমি সারতে পারি, কিন্তু যে সপ্তাহে খালি রবিবার ছুটি থাকে আমার পুরো নাভিশ্বাস উঠে যায় কাজ করতে করতে। কারণ পুরো 2টো ফ্লোর আমাকে পুরো একলাই কাজ করতে হয়, কারণ আমি কোনো কাজের লোক রাখতে পারিনি, কারণ আমাদের দুজনকেই সকালবেলায় বেরিয়ে যেতে হয় কাজে, আর আমার ফিরতে ফিরতে বেলা 4টে, আর সৈকত তো সেই সকাল 6:30টায় বেরোয়, সন্ধ্যে 6:30 পৌনে 7টায় ঢোকে, ফলে ওর উপরে কোনো ভরসাই করা যায় না। ফলে কাজের লোককে রেখে গেলে আমি তাকে দিয়ে কাজটা করাবো কখন, কারণ আমি তো 9:45টার মধ্যে বেরিয়ে যাই। ফলে অগত্যা না আমাকেই পুরো কাজগুলো সামলাতে হয়। তো সেই কাজগুলো সামলিয়ে মানে একটা দিনের মধ্যে সামলানো খুব চাপ। এই যে সৈকত এসে গেছে, ঠাকুর ঘর করছে, জয় মা, মা গো মা, জয় মা পদ্মাবতী। এই আমার অধিষ্ঠাত্রী দেবী। সকালবেলায় আমি প্রত্যেকদিন দরজা খুলি, কিন্তু সৈকত আজকে বাড়িতে যেহেতু আছে, শনি রবিবারও ছুটি থাকে, ও বাড়ি থাকে, ফলে ন্যাচারালি ওই এই ঠাকুর ঘরের দায়িত্বটা এই 2টো দিন সামলায়। আমার এই ঠাকুর ঘরের দায়িত্ব থেকে এই 2টো দিন একটু অব্যাহতি থাকে। কিরে, আজকে বাজারে তুই যাবি না আমি যাব? হ্যাঁ, কি বলছিস? আজকে বাজারে তুই যাবি না আমি যাব? খেতে হবে, না খেলে চলবে না। না, না খেলে কি করে চলবে? আমি যাব, তোমাকে গিয়ে কাজ নেই, কারণ অনেক বাজার পত্র করতে হবে। আমি চলে যাব, তুই বরং বাড়ি থাকিস, কারণ পুরোহিত আসবে তো, থাকতে হবে।
আমি চলে যাবো, ঠিক আছে? সপ্তাহান্তের এই বাজারটা আমি করারই চেষ্টা করি, কারণ কি কি আছে কি না আছে সেটা তো আমিই জানি ঘরে, এখানে রান্না টান্না আমাকেই করতে হয়। তো সেই কারণে সৈকতকে পাঠালে যতটুকু বলি ততটুকুই, বাজারে গিয়ে যদি কিছু নতুন জিনিস দেখে তাহলে ওর পক্ষে আনাটা সম্ভব হয় না, সেই কারণে আমিই আসি। এই যে বাজার চলে এসেছি, চলুন একবার ভেতরে গিয়ে দেখি কি কি আছে। কি মাছ? কাকে ভিডিও দেখাচ্ছ? আরে মাছ নিয়ে আসে। হ্যাঁ, ছাড়া আছে। শনিবার দিন না বাজারে দোকানপাটটাও বড্ড কম বসে, কারণ রবিবার দিনই বেশিরভাগ মানুষ বাজার করে, তো তো সেই কারণে দোকানপাটও অনেক থাকে। কিন্তু আমার যেহেতু শনিবার সুবিধে, সেই কারণে আমি শনিবারই আসি, কি করবো। কত হলো? 100 তো? মাছের বাজারে পরে সবজি বাজারের দিকে চলে এলাম। আজকে দোকানপাট দেখছি বেশ অনেক কম বসেছে, কিন্তু সবজিগুলো বেশ টাটকাই আছে, লোকাল সবজি সব এখানে আসে, তো বেশ টাটকাই পাওয়া যায়। আমার সবজি বাজারও শেষ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হব। একটু কচি রেখে দিও। বাজার সেরে বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে দেখলাম তালশাঁস বিক্রি হচ্ছে, ব্যাস দাঁড়িয়ে পড়লাম, কারণ কয়েকদিন ধরে যখন গাড়ি নিয়ে অফিস যাচ্ছিলাম তখন বাজারের পাশগুলোতে দেখছিলাম তালশাঁস বিক্রি হচ্ছে, তো আমি ভাবছিলাম আমাদের বাজারে তো বিক্রি হয় না, তাই জন্য আজকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। দাম জিজ্ঞেস করলাম, 5 টাকা করে পিস, তো 4টে নিয়ে নেব। ছোটবেলায় না মাকে আবদার করতাম যে মা বাজার থেকে আসবে যখন তালশাঁস নিয়ে আসবে, তো খুব মিষ্টি হয় খেতে, আমি আর আমার বোন খুব আনন্দ করে খেতাম। তাই জন্য আজকে যখন দেখতে পেলাম আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে 4 পিস কিনে নিলাম। বাজার সেরে বাড়ি চলে এসেছি, চলুন কি কি বাজার করেছে একবার আপনাদের দেখে নিই। এটা কিন্তু হচ্ছে শশা, মানে তরকারি খাওয়ার শশা। আর বাকি তো যেসব বাজারগুলো করেছে সেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। কাঁচা আম আছে, বেগুন আছে, ভেন্ডি আছে, কচুরলতি আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, দাদা তুমি কচুরলতি রান্না করতে পারো? রান্নাটা না আমার মা আমাকে বেশ ভালো করেই শিখিয়ে দিয়েছিল। আর এই যে মাছ নিয়েছি, চিংড়ি মাছ, একটু কাতলা মাছ নিয়েছি, একটু মাছের ডিমও নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটু চিকেন, কারণ এই সপ্তাহের একটা দিন একটু চিকেন নিয়ে রাখি, সৈকত একটু চিকেন খেতে চায়, আমারও ইচ্ছে করে, তাই জন্যই সব কিনেছি। আর এই হচ্ছে আমার সারা সপ্তাহের বাজার। আর আসতে গিয়ে ফলের দোকানে একটু কালো আঙুর পেলাম, সেটাও একটু নিয়ে নিলাম। আর এই বাজারগুলো এখন আমি সব ফ্রিজে তুলে রাখবো। আমার কিছু নেটের ব্যাগ আছে, সেই নেটের ব্যাগের মধ্যে ফ্রিজের মধ্যে এই সবজিগুলোকে তুলে রাখি, কারণ পলি ব্যাগের মধ্যে যদি সবজি রাখি না, তো কিছুদিন পরে জল জমে যায়, যেহেতু আমাকে একটা সপ্তাহ ধরে পুরো রাখতে হয়, ফলে সবজিগুলো না তখন নষ্ট হয়ে যায়, কারণ বারবার সবজিগুলো বার করে না দেখার সময় পাই না, তো অনেক সবজি এই করে নষ্ট হয়ে যায়। তাই মা বললো যে কিছু নেটের ব্যাগ কিনে নিবি, তার মধ্যে ফ্রিজে রাখবি, দেখবি সবজিগুলো আর যাই হোক পচবে না। চলো এগুলো সব আস্তে আস্তে করে ব্যাগে ভরে নিই, ব্যাগে ভরে সব ফ্রিজে তুলে ফেলি। সবজিগুলো মোরাললেস গুছিয়ে নিয়েছি, এবার আলু পেঁয়াজটাকে রেখে দেবো। আলু পেঁয়াজ রাখার জন্য আমার একটা বেশ বেতের ঝুড়ি আছে, তার মধ্যে আমি আলু, পেঁয়াজ এবং রসুন রাখি। আদাটা রাখি না, আদাটা ফ্রিজেই রাখি, কারণ ফ্রিজে রাখলে আদাটা অনেকদিন ভালো থাকে। তো সেগুলো এখন গুছিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি যে মাছ মাংসগুলো এনেছি সেগুলো একটু ভালো করে ধুয়ে নেবো, কারণ যেগুলো আজকে ব্যবহার করবো সেগুলো ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো তো ফ্রিজে রেখে দিতে হবে, মানে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখাটাই ভালো, তাহলে পরে যখন ইউজ করবো না তখন সুন্দর বের করে ইউজ করতে পারি। আর চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ তো কাটতে হবে, বাজারে সব মাছ কেটে দেবে, কিন্তু চিংড়ি মাছ আর ছোট মাছ কিছুতেই কাটবে না, সেগুলো আনলে বাড়িতেই কাটতে হয়। তো সেই চিংড়ি মাছটা কেটে তারপরে তুলবো, আর বাকিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এই ডাব্বার মধ্যে তুলে তুলে রাখছি, ডাব্বা সমেত ফ্রিজের মধ্যে রাখবো। চলুন এগুলো সব গুছিয়ে গেছে, এবার ফ্রিজের মধ্যে তুলতে থাকি এক এক করে। সারা সপ্তাহ বাজার করে গুছিয়ে রাখাটা না বেশ সময় সাপেক্ষ। আগে যখন আমার সিঙ্গেল ডোর ফ্রিজটা ছিল তখন তো আমি জায়গায় পেতাম না, সারা সপ্তাহ বাজার করে কোথায় রাখবো, আর রান্না করা খাবার কোথায় রাখবো বুঝেই উঠতে পারতাম না। এই ডবল ডোর ফ্রিজটা হয়ে এখন বেশ সুবিধা হয়েছে, সবকিছু বেশ গুছিয়ে রাখতে আমার বেশ সুবিধে হয়। আর পুরোনো যে সিঙ্গেল ডোর ফ্রিজটা আছে সেটাকে ধুয়ে মুছে ঠাকুর ঘরের জন্য তুলে দিয়েছি, তাতে ঠাকুর ঘরের জিনিসপত্র থাকে। চলুন এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে চিংড়ি মাছটা আছে ওটা একটু কেটে ফেলি।
চিংড়ি মাছগুলো কাটা শেষ করে ফেলেছি, এবার এগুলোকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এগুলোকেও ফ্রিজে রাখতে হবে। আর কিছু চিংড়ি মাছ রেখে দিলাম, আজকে ওই যে শশাটা নিয়ে এসেছি না, ওই শশার তরকারি করবো। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শশার তরকারিটাও সেরে নিই। কিছু চিংড়ি মাছ যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে পিঠের উপর যে কালো শির আছে সেগুলোকে বার করে নেবো, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর যেহেতু টাটকা চিংড়ি, এগুলো না ভাজারও দরকার পড়ে না। এটা আমার দিদা আমাকে শিখিয়েছিল যে শশার তরকারি যদি টাটকা চিংড়ি হয় ভাজার দরকার নেই, খুব সুন্দর করে রান্না করা যায়। আর একটু যেহেতু মাছের ঝোল করবো, তাই জন্য এই মাছগুলোকেও একটু নুন হলুদ রাখিয়ে রেখে দিই। আর তারপরে শশাটা কাটতে বসবো। এই শশার যেহেতু ছাল একটু মোটা হয়, সেই জন্য না ঠিক করে ছুরিতে কাটা যায় না, আমি ওই জন্য বটিতে কাটি। এগুলোকে আগে একটু কেটে নিই, কেটে কুটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো। শসাটা আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো একটু ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল যেই গরম হয়ে যাবে তাতে একটু সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা যেই ফুটে উঠবে এর উপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা তেলের উপর দিলে ঘ্রাণটাও বেশ সুন্দর বেরোয়, আর একটু ঝাল টেস্টটাও পাওয়া যায়। এবার এর উপরে ধুয়ে রাখা শসাগুলো দিয়ে দিলাম। শসাগুলো দিয়ে গ্যাসটাকে না সিম করে দেবো। সিম করে দিয়ে একটু নাড়তে থাকবো, কারণ যেহেতু কড়াইটা খুব গরম হয়ে আছে, ফলে সিম না করলে আমার তলার দিকটা লেগে যেতে পারে। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এবার এর উপরে একটু আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার একটু নাড়বো, নেড়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 5 পরে ঢাকা খুলে আবার শসাটাকে একটু নাড়বো, নেড়ে এতে একটু হলুদ দিয়ে দেবো, আর তার সঙ্গে যে কাঁচা চিংড়ি মাছ আছে সেগুলোকেও দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে মিনিট 10 পরে আবার একটু খুলবো। খোলার পরে দেখুন জলটা বেশ টেনে টেনে এসছে, আর এই চিংড়ি মাছগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আবার একটু নাড়বো, নাড়ার পরে একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা দিলে না বেশ সুন্দর গন্ধ এবং স্বাদটাও আসে। অনেকে কাঁচা জিরে দিয়েও করে, কাঁচা জিরে গুঁড়ো দিয়েও করে, কিন্তু ভাজা মশলাটা দিয়ে রান্নাটা করলে না অনেক বেশ সুন্দর হয়। তো ভাজা মশলাটা দিয়ে একটু বেশ শুকিয়ে নিলাম, কাদা কাদা মতো করে নিলাম। ব্যাস আমার শসার তরকারি তৈরি হয়ে গেছে। আমার শসার তরকারির সাথে সাথে মোটামুটি আমার আজকের এই ব্লগটাও আমি শেষের পর্যায়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সকাল থেকে মোটামুটি কিভাবে আমার ছুটির দিন কাটে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালো থাকুন সবাই।